আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ফায়জাও চলে আসতে নিলে হঠাৎ স্টেজের দিকে তাকালো। যা দেখলো, ফায়জা ঠাই সেখানে দাঁড়িয়ে রইল। ফায়জার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। স্টেজ থেকে একজোড়া চোখও তার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, এটা আর কেউ নয়, ইসাক। ফায়জা ইসাকের দিকে যাওয়ার জন্য পা বাড়াতে নিলে ফায়জার মা ডাক দেন। ফায়জার মা বলল, দেখ মা, এখানে কোনো রিয়েক্ট করিস না। তোর বাবা বিয়েতে না থাকা ভালোই হয়েছে, না হলে এখানেও ইসাকের বাবার সাথে ঝগড়া লাগিয়ে দিত। ফায়জা অবাক হয়ে বলল, বাবা কোথায় গেছে মা? ফায়জার মা বলল, কি এক জরুরি কাজ পড়ে গেছে, রাতের আগে উনি আসতে পারবেন না বলে গেলেন। দেখ মা, ভালোয় ভালোয় বিয়েটা হতে দে। নীলা মেয়েটা এসব শুনলে কষ্ট পাবে। এইমাত্র দেখে আসলাম মেয়েটা কত হাসি খুশি। ফায়জা মায়ের কথা শুনে অবাক হচ্ছে। নিজের মেয়ের খুশিটা কি ওনার চোখে পড়ছে না? নিজের মেয়ের মলিন মুখটা কি ওনার চোখে পড়ছে না? ফায়জা বলল, আর আমার খুশি তোমার চোখে পড়লো না মা? ফায়জার মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে কেঁদে দিলেন। ফায়জা বলল, কি হলো মা, কাঁদছো কেন? মেয়ের কষ্ট দেখতে পারছো না বুঝি? ফায়জার মা শাড়ির আঁচলে চোখটা মুছলেন। ফায়জা চোখের পলকটা ফেলল আর সাথে দৃষ্টি দিল মায়ের দিকে। ফায়জার মা আবার বলতে শুরু করলেন, নীলার মায়ের সাথে আমার হসপিটালেই দেখা হয়। সেই সময় তুই পৃথিবীতে এসেছিলি। আমাকে যখন বেডে শিফট করা হয়, আমার পাশের বেডে একজন মহিলাও ছিল। সাথে ছিল একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা ছেলে। তিনি ছেলেটাকে আঁকড়ে ধরে খুব কাঁদছিলেন আর তোর দিকে তাকিয়েছিলেন। সেই দিন আমি ওনার পাশে যাই আর জানতে পারি ওনার একটা মেয়ে হয়েছিল, কিন্তু মৃত। মহিলাটি খুব ভেঙে পড়েছিলেন। সেই মহিলাটিকে জানতে চাস? এই নীলার মা। সেই হসপিটালে যতদিন ছিলাম ততদিন ওনাকে আমি মানসিকভাবে সাপোর্ট করে গেছি। আমার একটা ছেলে নেই। ওনার ছেলেকে আমি কত আদর করতাম আর আফসোস করতাম, এমন একটা মিষ্টি ছেলে যদি আমার থাকতো। তোর এই ফুফিটার মেয়ে মারা যাবার 3 বছর পর আবার উনি কনসিভ করেন। ওনার সাথে আমার আর দেখা হয়নি। পরে ফোনে টুকিটাকি কথা হতো। তুই ছোট থাকতে একবার গিয়েছিলাম ওনার বাড়ি। তোর বাবা অনেক ভালো মনের মানুষ। নীলাদের তেমন অবস্থা ছিল না। তিনি নীলার বাবাকে নিজ ভাইয়ের জায়গায় বসিয়েছিলেন। তিনি আর নীলার বাবা মিলে তোর বাবার বিজনেসটা বড় করে তোলেন। আর এখন নীলার বাবাই 3-4টা শপের একাই মালিক। আল্লাহ ওনাদের আরো বড় করুক। ফায়জা বলল, মা, আগে তো তুমি এদের কথা বললে না। ফায়জার মা বলল, বলার সময়ও সুযোগ হয়ে ওঠেনি। আর তোর বাবা চাকরির সুবাদে বদলি হওয়ায় আর কথাও হয়নি। প্রায় ভুলতে বসেছিলাম, কিন্তু সেদিন তোর বাবা তোর এই ফুফির কথা হঠাৎ বলায় আর সাথে ওর মেয়েটার বিয়ের কথা বলায় ছুটে আসলাম মেয়েটাকে দেখতে। কত কষ্ট সহ্য করে তিনি এই মেয়েটাকে পেয়েছেন, আর এই মেয়েটা যদি কষ্ট পায় বুঝতেই তো পারছিস। প্লিজ মা আমার, তুই কিছুই নীলাকে বলিস না। দেখ, মেয়েটা সহজ সরল, আর এখানে যদি কোনো ঘটনা ঘটে ওর পরিবার সেটা সহ্য করতে পারবে না। তুই তো বুঝতেই পারছিস মা। ফায়জা আর সেখানে দাঁড়ালো না, দ্রুত পায়ে মায়ের সামনে থেকে চলে আসলো। তার উদ্দেশ্য ইমন। ইমন ভীষণ চিন্তিত হয়ে এদিকে সেদিকে ঘুরছে। ইমন বলল, ইসাক ছেলেটা আমার কথার কোনো উত্তরই দিচ্ছে না। এখন কি করব আমি? মাকে যদি এই কথা এখন বলি, আল্লাহ, আমি কি করব? ফায়জা মেয়েটার সামনে কি করে দাঁড়াবো? আর আমি জেনে শুনে আমার বোনটাকে কি করে? ফায়জা ইমনকে খুঁজতে খুঁজতে নীলার রুমের সামনেই পেল। ফায়জা বলল, আপনি আমার কথা শুনবেন একটু? ইমন বলল, জি বলেন। ফায়জা বলল, আপনার আগে থেকেই প্ল্যান ছিল যে আমার সাথে ইসাকের সম্পর্ক নষ্ট করে আপনার বোনের সাথে বিয়ে দিবেন, তাই না? ইমন একটু অবাক হলো না ফায়জার কথায়, কারণ ফায়জার এমন কথা বলাটাই স্বাভাবিক। ইমন বলল, দেখুন, আমি একদম এসব জানতাম না যে ছেলেটা ইসাক ছিল। ফায়জা বলল, বাহ, নিজের বোনের কার সাথে বিয়ে হচ্ছে সে খবরটা জানেন না, আর আপনি তার ভাই। ইমন বলল, আমি আগে সত্যিই জানতাম না। আমি সেদিন কলেজে ছিলাম। বাড়ি এসে শুনলাম মা বলেছেন যে নীলাকে দেখে পছন্দ করে কাবিন করে একসাথে গিয়েছেন। আমি যখন ছেলের ঠিকানা বা পরিচয় জানতে চাইলাম, তখন বাবা বললেন উনি সব দেখেছেন। ছেলেটা ওনার বন্ধুর ছেলে, আর বাবা গিয়ে সব খবর নিয়ে এসেছিলেন। তারপরও আমি চিন্তিত ছিলাম। ছেলের একটা ফটো দেখতে চেয়েছিলাম, কিন্তু তা ছিল না। আর আমি আজ যখন জানতে পারলাম, তখন আমি ইসাকের সাথে কথা বলেছিলাম।
কিন্তু ও আমার কোনো কথা উত্তর দেয়নি। আমি শুনেছি তার মাকে সে কথা দিয়েছে। সেদিনের সব কথা ইমন ফায়জাকে বলল। ফায়জা নীরব হয়ে গেল। সবশেষে ফায়জার মনে হচ্ছে ভিতরটায় আগুন লেগে গেছে। ইমন বলল, আমি নীলাকে এ কথা কি করে বলবো? যদিও জানতে পারে তাহলে খুব কষ্ট পাবে। ফায়জা কি যেন ভেবে বলল, নীলাকে আপনি কিছু বলতে যাবেন না। আর হ্যাঁ, নীলা কিছু জানতেও পারবে না। আর আমি যতটুকু জানি ইসা কাউকে কষ্ট দিতে জানে না। আর নীলা তো ওর বউ, নীলার সুখে থাকবে, আপনি চিন্তা করবেন না। ইসাক আমাকে বলেছিল যে আল্লাহ যেটা ফয়সালা করেন সেটাই উত্তম। আমাদের সকলের আল্লাহর এই ফয়সালার উপর খুশি হওয়া উচিত, কারণ আল্লাহ তো উত্তম ফয়সালাকারী। আর বিয়েটাও তো হয়ে গেছে, আমাদের তো আর কিছু করারও নেই। ফায়জার গলাটা ভারী হয়ে এলো, চোখটাও ঝাপসা লাগছে, একটু বিশ্রামের দরকার। ইমন ভাবছে মেয়েটার হয়তো অনেক কষ্ট হচ্ছে। কষ্ট হবেই বা না কেন, হে আল্লাহ তুমি ভরসা। ফায়জা বলল, আমাকে দয়া করে একটা খালি রুম দেখিয়ে দিবেন, আমার এই কোলাহল ভালো লাগছে না, একটু বিশ্রাম করতে চাই আমি। ইমন হ্যাঁ বলে মাথা নাড়ালো। ফায়জা ইমনের পিছু পিছু যাচ্ছে, পাটা চলছে না মনে হচ্ছে, পুরো শরীরটা অবশ হয়ে আসছে ফায়জার। ফায়জা হঠাৎ মাটিতে ধপ করে বসে পড়ল, আর এগিয়ে যেতে পারছে না সে। কিছু পড়ে যাওয়ার আভাস পেয়ে ইমন পিছনে ফিরে তাকালো। ফায়জা মাটিতে বসে আছে। ইমন পাশে গিয়ে বলল, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? কাউকে ডাকবো? ফায়জা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ইমন দৌড়ে গিয়ে সেখান থেকে চলে গেল। ফায়জা কাঁদছে ফুফিয়ে ফুফিয়ে। এটা কি হলো? ইসাক আজ চোখের সামনে অন্য কারো। ফায়জা ভাবতে পারছে না সেটা। ইমন ফায়জার মাকে নিয়ে আসলো। ফায়জার মা বলল, কি হলো, কি হয়েছে মা তোর? এমন দেখাচ্ছে কেন তোকে? ফায়জা কোনো কথা বলতে পারছে না, যেন কথাগুলো গলার ভিতর আটকিয়ে আছে। মায়ের দিকে তাকিয়ে আছে ফায়জা। ইমন বলল, ওনার হয়তো শরীর খারাপ লাগছে, ওনাকে আমার ঘরে নিয়ে আসুন। ওইখানে কোনো মানুষজন নেই, আর সব রুমই মানুষ আছে, আসুন আমার সাথে। ফায়জাকে ধরে উঠালেন ফায়জার মা, তারপর ইমনের রুমে নিয়ে বিছানায় শুয়ে দিলেন। ইমন সেই রুম থেকে বেরিয়ে আসলো। ফায়জার মা ফায়জার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ফায়জার মা বলল, কি হলো মা তোর, বল আমাকে। ফায়জা বলল, আমার না অনেক কষ্ট হচ্ছে মা। ফায়জার মা মেয়ের এই কথায় কেঁদে উঠলেন। চোখের সামনে একমাত্র মেয়ের এই অবস্থা কোনো বাবা মাই সহ্য করতে পারবে না। ফায়জার মা বলল, সব ঠিক হয়ে যাবে মা, ধৈর্য ধর। ফায়জা বলল, মা কয়টা বাজে? ফায়জার মা ঘরের চারপাশে তাকালেন। ঘরের দরজার উপর একটা দেওয়াল ঘড়ি আটকিয়ে আছে, 2:05 বেজে গেছে। ফায়জা লাফ দিয়ে উঠে গেল। ফায়জা বলল, জোহরের নামাজের ওক্ত চলে যাচ্ছে তো মা, তুমি নামাজ পড়ছো? না পড়লে পড়ে নাও। ফায়জা তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে গেল। এইমাত্র সে চলার শক্তি পাচ্ছিল না, আর এখন প্রায় লাফাচ্ছে সে। ফায়জা উজু করে এসে দেখে মা যেখানে বসেছিলেন সেখানেই বসে আছেন। ফায়জা বলল, কি হলো মা, নামাজ পড়বা না? তুমি এভাবে বসে আছো কেন? নামাজে খুব শান্তি মিলে মা, মনের কষ্টগুলো হালকা হয়ে যায়, তুমি বুঝতে পারবে না। কথাটা বলে এক চিলতে হাসলো ফায়জা। ফায়জার মা অবাক চোখে মেয়ের দিকে তাকিয়ে আছেন। যে মেয়েটাকে নামাজ পড়ার জন্য বকা দিতে হতো, সেই মেয়েটা আজ নামাজ পড়তেছে। নীলার বিদায়ের সময় এসে হাজির হলো। নীলাকে নিয়ে নিচে নেমে আসলো সবাই। ইমন যেন নীলার দিকে তাকাতেই পারছে না। একটা দোষ তাকে তাড়া করে বেড়াচ্ছে। কেন সে আগে থেকে সব জানলো না? বোন যদি সুখী না হয় তাহলে তো সব দোষ আমারই। নীলা ভাইয়ের সামনে এসে দাঁড়ালো। ইমন মাথা নিচু করে দাঁড়িয়ে ভাবছে, নীলা যে তার সামনে এসে দাঁড়িয়ে আছে সেই খেয়াল তার নেই। নীলা ভাইয়াকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ইমনও কেঁদে দিল, তার প্রাণের বোনটাকে যে বিদায় দিতে হবে। সে যে অন্য কারো আমানত, বুঝতে পারেনি ইমন এতদিন। ইমন ভাবছে প্রত্যেক ভাইদের এই কষ্টের মুখোমুখি হতে হয়। নীলা চারদিকে চোখ বুলালো, ফায়জাকে দেখতে পারছে না সে। ফায়জার মায়ের কাছে গিয়ে ফায়জার কথা জিজ্ঞেস করলো, উনি কোনো উত্তর দিতে পারলেন না। নীলা সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে ওঠার বেলায় ফায়জা পিছন থেকে ডাক দেয়। ফায়জা বলল, কি বোনকে না বলে চলে যাবি? নীলা খুশিতে ফায়জার দিকে তাকায়। ফায়জা মুখটা এখন এতটাই মলিন দেখাচ্ছে না। নীলা ফায়জার কাছে গিয়ে কেঁদে দেয়। ফায়জার সাথে ইমনের সন্তান রাফিও ছিল। রাফিকে কোলে তুলে নীলা আদর করতে লাগলো, আর ইসাক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ফায়জা এক পলক ইসাকের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল, আর মনে মনে বলল, অনেক সুখী হও তুমি।
ইমন ইসাকের পাশে গিয়ে ইসাকের হাত ধরে এক পাশে নিয়ে গেল। ইমন বলল, ভাই এটা কি হচ্ছে? ইমন করুণ চোখ নিয়ে ইসাকের দিকে তাকিয়ে রইল। ইসাক মলিন হেসে বলল, চিন্তা করবেন না ভাই, আপনার বোন আমার কাছ থেকে কখনো কষ্ট পাবে না ইনশাআল্লাহ। ইসাকের গলাটা কম্বিত মনে হলো ইমনের। ইসাক আনমনে কাপা কাপা গলায় একটি আয়াত বলে থামল। সূরা হুদ আয়াত 4, ইলাল্লাহি মারজিউকুম ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। তোমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর সান্নিধ্যে, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। ইমন দীর্ঘশ্বাস নিয়ে সেখান থেকে চলে গেল। নীলাকে বিদায় দিয়ে সবাই ঘরে চলে আসলো, কিন্তু ফায়জা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল। এক দৃষ্টিতে গাড়ির দিকে চেয়ে রইল ফায়জা। আস্তে আস্তে চোখের আড়াল হয়ে গেল নীলাদের গাড়ি। ফায়জার চোখের পলক পড়ার সাথে সাথে এক ফোঁটা পানি বেরিয়ে গেল। ইমনের ছেলে ফায়জার কোলেই ছিল। ফায়জাকে কান্না করতে থেকে ছোট্ট ছোট্ট হাত দিয়ে ফায়জার চোখে কান্নাগুলো মুছে দিয়ে আদো আদো বলতে লাগলো, আম্মু কান্না করিও না। ফায়জা রাফির দিকে চেয়ে মুচকি এসে বলল, না বাবা। কথাটা বলে রাফির গালে মুচকি এসে চুমো দিয়ে বাড়ির ভিতর ঢুকলো ওরা। নীলা গাড়ি থেকে নামতে নামতে চিন্তা করছে, এই মানুষটা এখনো পর্যন্ত আমার সাথে একটা টু শব্দ করলো না। আমি এতক্ষণ গাড়িতে কান্না করার সত্ত্বেও একটা টিস্যু তো এগিয়ে দিতে পারতো। কি আজব। ইসাক গাড়ি থেকে নেমে আগে আগে হাঁটা শুরু করে দিয়েছে। নীলা যে পিছনে পড়ে আছে সে খবর তার নেই। আসলে ইসাক আনমনে চিন্তা করতে করতে হাঁটছে, তাই নীলার কথাটা হয়তো মাথা থেকে বের হয়ে গেছে। কিরে তুই দেখি বউ আমাকে রেখে আগে আগে চলে যাচ্ছিস। ইসাক মায়ের ধমকে ফিরে তাকালো। তার তো এসব কোনো খেয়ালই ছিল না। কিছুটা লজ্জা নিয়ে এগিয়ে গেল নীলার পাশে। নীলা নির্লিপ্ত নয়নে তাকিয়ে আছে ইসাকের দিকে। নীলা বলল, ওনার মনে হয়তো কোনো কষ্ট রয়েছে, যা ওনার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে কি উনি এই বিয়েতে রাজি ছিলেন না? যদি রাজি না থাকতেন তাহলে আমাকে কেন বিয়ে করলেন? আমাকে জানতেই হবে। ইসাকের বাবা মা নীলাকে নিয়ে বাড়ির ভিতর ঢুকে গেলেন। নীলা বাড়ির ভিতর ঢুকে একটু বিপদে পড়ে গেল, কারণ চারদিকে ছেলে মেয়েদের আবাদ মেলামেশা। নীলা মনে মনে ভাবছে, আরে এরা না দিনদার, তাহলে এত শোরগোল কেন? মাথাটা ঝিম ধরে আছে। নীলার শাশুড়ি নীলাকে নিয়ে বিভিন্ন জনের সাথে আলাপ জোরে দিলেন। পূর্ণ পর্দার ভিতর থেকেও নীলার এসব ভালো লাগছে না। এইভাবে সবার সাথে গায়ের মাহরামদের সাথে পরিচয় হতে একটু ভালো লাগছে না নীলার। নীলার শাশুড়ি হেসে হেসে কথা বলেই যাচ্ছেন, সাথে নীলাকেও দাঁড় করিয়ে রেখেছেন। নীলা ইসাককে ডাকার জন্য হাত বাড়াতে গিয়েও ফিরে নিল। সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে, যেন সে একটা এলিয়েন। নীলা হাতটা নামিয়ে দু হাত নিজের মুঠোয় ভরে মুড়াচ্ছে। কাউকে কিছু বলতেও পারছে না সে। অজানা এক ব্যক্তি এসে নীলার সামনে দাঁড়ালো। অজানা ব্যক্তি বলল, তা মিসেস নীলা, নাইস টু মিট ইউ বলে হাত বাড়িয়ে দিল মহিলাটি। নীলা মিষ্টি এসে সালাম দিয়ে ভদ্র মহিলার একটি হাতের উপর দুই হাত রাখলো, কারণ এইভাবে সবার সামনে ভদ্র মহিলাটির হাতটিও ফিরিয়ে দেওয়া এক ধরনের বাজে আচরণ হতো। নীলা মনে মনে ইসাককে বকা দিতে লাগলো। ইসাক তার বাবার সাথে কি এক দরকারি কথাবার্তা বলছে, আর মাঝে মাঝে আড়াল চোখে নীলার দিকে তাকাচ্ছে। ইসাক বেশ বুঝতে পারল যে নীলার এখানে ভালো লাগছে না, তাই নীলার কাছে যেতে নিলে ইসাকের বাবা আবার কি এক কথা দিয়ে আটকিয়ে ফেললেন। নীলা শাশুড়িকে বলল, মা আমার না মাথা ব্যথা করছে। আসলেই নীলার এত শোরগোল ভালো লাগছে না। নীলার শাশুড়ি নীলার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আবার নিজেকে সামনে নিয়ে বললেন, মা চলো রুমের ভিতরে। নীলার পাশ দিয়ে একজন মহিলা যেতে যেতে নীলার দিকে তাকিয়ে দাঁত খিলিয়ে হাসতে হাসতে বললেন, আমাদের ইসাক ছেলেটা শেষ পর্যন্ত কেউ একটাকে ধরে আনলো। ছেলেটার জন্য বড্ড মায়া হচ্ছে। ও হয়তো এর জন্য বড় কোনো সোসাইটিতে মুখ দেখাতে পারবে না। ইসাক মহিলার কথাগুলো শুনে নীলার পাশে গিয়ে নীলা হাত শক্ত করে ধরে মহিলাটিকে উদ্দেশ্য করে বলল, শুনুন ফুফু, আমি আপনাকে একটা কথা ক্লিয়ার করে দেই। এই মেয়েটা মানে আমার বউ, আমার সম্মানিত স্ত্রী। ওর অপমান কেউ করলে সেটা আমারও অপমান করা হবে। ওর গায়ে অপমানটা লাগার আগে আমার গায়ে লাগবে। এর জন্যই ওর গায়ে আপনার কথাগুলো লাগার আগে আমার গায়ে লেগেছে। ওকে আমি দেখে জেনে শুনে বিয়ে করেছি। আর আমার স্ত্রী আমার কাছে কোনো গেও না। ও আমার কাছে স্মার্ট ও আদর্শ স্ত্রী। বড় বড় সোসাইটিতে ওকে প্রকাশ করে আমি আমার বউকে অপমান করতে চাই না। রাস্তার সস্তা পণ্য বানাতে চাই না। আমার বউটা দেখেছেন না, দেখুন চেয়ে। কথাটা বলে ইসাক নীলার দিকে ইশারা করলো। ও আমার আদর্শ স্ত্রী, আর আজ থেকে ওর সব দায়িত্ব আমার। ওর সুখ দুঃখের সাথী আমি। আর ও এরকম সেজেছে কারণ এটা আল্লাহর হুকুম, আর আমি এতে সন্তুষ্ট। ইসাক এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো। নীলার চোখ দিয়ে নিকাবের ভিতর দিয়ে আনন্দ অশ্রু ঝরে পড়ল।
মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া জানালো নীলা। এরকমই তো একটা জীবন সাথী চেয়েছিল সে, যে সকল পরিস্থিতিতে সাথে থাকবে। নীলা মনে মনে বলল, এখন পুরো দুনিয়া আমার বিরুদ্ধে চলে গেলে, আমাকে নিয়ে সমালোচনা করলেও আমার কিছু যায় আসে না। ইসাক নীলার হাতটা শক্ত করে এখনো ধরে আছে। রাগটা যে তার এখনো কমেনি, সেটা ইসাককে দেখেই বোঝা যাচ্ছে। সবাই ওদের দিকে হা করে তাকিয়ে আছে, কারণ ইসাক সর্বদাই শান্তশিষ্ট। রাগটাও তার খুব কম মানুষকেই দেখেছে। নীলা হাতে ব্যথা পাচ্ছে ইসাক এভাবে ধরে রাখায়। মহিলাটি ইসাকের কথা শুনে আর সেখানে দাঁড়ালো না, ইসাককে আজে বাজে কথা বলে চলে গেল। নীলা নিচু স্বরে ইসাককে বলল, হাতটা ছাড়ুন, খুব ব্যথা পাচ্ছি। এত জোরে কেউ ধরে নাকি? ইসাক নীলার কথা শুনে বেশ লজ্জা পেল, কারণ রাগের মাথায় তার সেদিকে খেয়াল ছিল না। ইসাক মায়ের কাছে গিয়ে বলল, মা, ওকে তুমি এতক্ষণ এখানে দাঁড় করিয়ে রেখেছো কেন? তুমি জানো না মা, ও একজন দিনদার ফ্যামিলি থেকে বড় হয়েছে। তারপরও ইসাকের মা ইসাকের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। যে ছেলেটা কালকে বিয়ে করতে রাজি ছিল না, আর আজ বিয়ে করেই একদিনও হলো না, ওর পক্ষ নিয়ে কথা বলছে। না জানি মেয়েটাকে আমার ছেলেটা কি করেছে। এখন ছেলেটা যদি আমাদের সাথে না থাকে, এত অল্প সময় বউ পাগল হয়ে গেল। মনে মনে নীলাকে নিয়ে রাগ পুষে রাখলেন ইসাকের মা। তারপর জোর করে মুখে হাসি নিয়ে নীলাকে নিয়ে রুমের ভিতরে হাঁটা শুরু করলেন তিনি। নীলার শাশুড়ির মুখ দেখেই বুঝতে পারল যে শাশুড়ি তার উপর রেগে আছেন। মনে মনে মুচকি আসলো সে। নীলা বলল, যতই রাগ করেন না কেন শাশুড়ি মা, আপনাকে তো আমি আমার শাশুড়ি থেকে মা বানিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। রুমে ঢুকে নীলাকে বললেন, এখন এইগুলো খুলে ফেলো, সবাই একটু পর দেখতে আসবে। তখন কিছু বলতেই পারছিলাম না। নীলা বলল, মা, কারা কারা দেখতে আসবেন? পুরুষ হলে না করে দিন। শাশুড়ি নীলার কথায় রেগে গিয়ে বললেন, দেখো, এত হুজুরগিরি করা লাগবে না, একদিনই কিছু হবে না। নীলা বিনিময়ের সাথে নরম সুরে বলল, দুঃখিত মা, আমি আমার রবের হুকুম একদিন কি 1 সেকেন্ডের জন্য অমান্য করতে পারবো না। উনি আমাকে এত নেয়ামতের মধ্যে রেখেছেন, আমি অকৃতজ্ঞ তো হতে পারবো না মা। শাশুড়ি বলল, এখানে অকৃতজ্ঞ হওয়ার কি? আল্লাহ মাফ করবেন। দেখো, আর একটু কথা বলিও না মুখের উপর। নীলা মুখ বন্ধ করে ফেলল। তাকে চিন্তা করতে হবে কি করবে সে। মাথা গরম করা চলবে না।